আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ মাই টিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফারজানা আলম এবং মেহেদী হাসান খান। আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। ঐক্যবদ্ধ থেকে আলোচনার মাধ্যমে মুসলিম উম্মাহকে সমস্যার সমাধানের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইরানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ। নির্বাচনে শোচনীয় পরাজয়ে বিএনপি মহাসচিবের পদত্যাগ করা উচিত ছিল, মন্তব্য ওবায়দুল কাদেরের। এ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বললেন মির্জা ফখরুল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই, স্থগিতাদেশ ও রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে রাষ্ট্রের সম্পদ জবরদখল করা যাবে না, হুঁশিয়ারি গৃহায়ণ মন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা। এবার বিস্তারিত। মুসলিম উম্মার যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সংকট নিরসনে সংঘাতে না গিয়ে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ থাকা উচিত। ইরানের অর্থনৈতিক অগ্রগতি এবং দেশটির জনগণের সাহসেরও প্রশংসা করেন শেখ হাসিনা। একই সঙ্গে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। রাষ্ট্রদূতের মাধ্যমে ইরানের প্রেসিডেন্টকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে জ্ঞানী এবং দূরদর্শী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত নাফর সদ্য শেষ হওয়া নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের প্রশংসা করেন। আন্দোলনে ব্যর্থ ও নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন নিয়ে টিআইবি রূপকথা কাহিনী তৈরি করেছে। এদিকে এক স্মরণ সভায় মোহাম্মদ নাসিম বলেছেন, অতীতের মতো ভবিষ্যতেও সকল ষড়যন্ত্র প্রতিহত করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। আরও তথ্য রাকিব হাসানের। 19 জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশকে সফল করতেই বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমাবেশকে সফল করার আহ্বান জানান। আগামী সভাতে সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত সমাবেশ আমরা যুব সমাজের পক্ষ থেকে দেখতে পাই। যারা আওয়ামী লীগের এই বিজয়কে প্রত্যাখ্যান করে তাদের জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন তিনি। 10 বছরে যে মহাসচিব 10 মিনিটের একটা আন্দোলন দাঁড় করাতে পারেন, জাতীয় নির্বাচনে 10টিরও কম আসন পায়, শোচনীয় পরাজয়। লজ্জা শরম থাকলে আপনার আরো আগে পদত্যাগ করা উচিত। এই বিজয়কে যারা প্রত্যাখ্যান করে তাদের ক্ষমা চাওয়া উচিত। রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণ সভায় যোগ দিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে 14 দল। 14 দল ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। ঐক্যবদ্ধভাবেই ওইতে যেভাবে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, ভবিষ্যতেও যে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি, অশুভ শক্তির বিরুদ্ধে প্রয়োজন আবারও রুখে দাঁড়াবে, আবারও জনগণের সাথে নিয়ে প্রতিরোধ করে তুলবে। অপরদিকে বিজয় সমাবেশ স্থলের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। নির্বাচনকে দেশের জনগণ এবং আন্তর্জাতিকভাবে সবাই প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়েছে, এতে আওয়ামী লীগের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। হতাশ না হয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে বিজয়ী হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন যেটা হয়েছে এটা ইতিমধ্যেই বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক বিশ্ব প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে তার ক্ষমতায় যাওয়ার জন্য। এই নির্বাচন আমরা মানি না। এখন রাজনৈতিক দল হিসেবে
আমাদের যে দায়িত্ব রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলকে সচেতনভাবে জাতীয় ঐক্যকে আরো বেশি দৃঢ় করা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচনে স্থগিতাদেশ এবং রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্টের ফলে ঢাকা উত্তর সিটি নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। দুপুরে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের 9 জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করেন 2 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পরে 17 জানুয়ারি হাইকোর্ট নির্বাচন 3 মাসের জন্য স্থগিত করে। মহামান্য আদালত কর্তৃক মামলাটা শুনানির জন্য ডাকা হলে পিটিশনারদের পক্ষের বিজ্ঞ আইনজীবীদের অনুপস্থিতি হেতু মামলাটা হাইকোর্ট বিভাগ খারিজ করে দিয়েছেন এবং হাইকোর্ট বিভাগ কর্তৃক ইতিপূর্বে প্রদত্ত যে স্থগিতাদেশ ছিল নির্বাচনের উপরে সেটাও বাতিল করে দিয়েছেন। রাজনৈতিক ক্ষমতায় অপব্যবহার করে রাষ্ট্রের সম্পদ জবরদখল করা যাবে না, এমন হুঁশিয়ারি দিলেন গৃহায়ণ মন্ত্রী সমর রেজাউল করিম। তিনি আরও বলেন, গৃহায়ণ খাতে যে কোনো ধরনের দুর্নীতিকে জিরো টলারেন্সে দেখানো হবে। সকালে গৃহায়ণ ভবনে আয়োজিত এক বৈঠক শেষে তিনি আরও বলেন, ঠুনকো অজুহাত দেখিয়ে একজনের দায়িত্ব অন্যজনের কাঁধে তুলে দেয়া যাবে না। সবটুকু নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। এর কোনো বিকল্প হলে চলবে না। এটা আমার পরিষ্কার মেসেজ আপনারা যারা আছেন তাদেরকে, যারা এখানে আমাদের এই সংস্থার উপস্থিত নেই তাদেরকে মেহেরবানি করে আমার এই মেসেজটি পৌঁছাবেন। আপনারা কেউ অসৎ কথা আমি একবারও বলছি না, কিন্তু কোনোভাবেই অস্বচ্ছ, অসততা, দুর্নীতিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সংরক্ষিত আসনে জাতীয় সংসদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহে দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় ছিল উৎসব মুখর। গত দুদিনে মোট 1057টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে, জমা পড়েছে 250টি। দ্বিতীয় দিনে চলচ্চিত্র তারকা মৌসুমী সহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 3 শতাধিক নারী নেত্রী। বিভিন্ন শ্রেণী পেশার নেতৃত্ব দানের পাশাপাশি জাতীয় রাজনীতিতে অবদান রাখতেই রাজনীতিতে আগমন বলে জানান মনোনয়নপত্র সংগ্রহকারীরা। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সবার মন জয় করে নিয়েছে, উন্নয়নের ধারাবাহিকতাটাকে সুন্দরভাবে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি ওনার সাথে থাকতে চাই, কাজ করতে চাই। নেত্রীর উপর প্রতিটা নারীর আস্থা, বিশ্বাস। আমি আজকে এখানে এসে অভিভূত হয়েছি যে এইভাবে যে নারীরা আমার দলকে লালন করেন বা আমার দলের প্রতি তাদের যে এত শ্রদ্ধাবোধ, এত মমতাবোধ। একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির মনোনীত সংরক্ষিত নারী আসনে আগে 4 জনকে মনোনয়ন দেওয়া হলেও আবারও নতুন করে মনোনয়নপত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাগা। দলের বনানী কার্যালয়ে এই মনোনয়ন ফর্ম দেওয়া হয়, আর প্রতিটি মনোনয়ন ফর্মের দাম নির্ধারণ করা হয়েছে 10,000 টাকা। আবারও আমরা ফর্ম দেওয়ার কারণটা হচ্ছে যে আবারও যারা আমাদের মহিলা সদস্য রয়েছেন তারা যদি এখানে আবেদন করেন বা ফর্ম ফিল আপ করে আমাদের এখানে দেন, তাহলে মাননীয় চেয়ারম্যান বা আমরা প্রেসিডিয়াম সদস্য মিলে আমরা কাদের এখানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে মনোনয়নের জন্য পাঠাবো সেটি আমরা পরে নির্ধারণ করে দিব। মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যে উপজেলা নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় 5 ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ। এছাড়াও সীমানা নির্ধারণ জটিলতা না থাকায় প্রতিটি সদর উপজেলায় ইভিএম পদ্ধতির ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। আরও শুনুন আবু সৈয়দ অপুর কাছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধকল কাটতে না কাটতেই উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশন। 5 ধাপে অনুষ্ঠিত হবে এই নির্বাচন, আর এর তফসিল ঘোষণা করা হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তবে 1985 সাল থেকে শুরু হওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এই প্রথমবারের মতো দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় বেশ প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশন। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে
আমরা উপজেলা নির্বাচনও করতে চাই এবং সেরকম মানসিক প্রস্তুতি নিয়েই কিন্তু আমাদের কাজগুলো থাকে। নির্বাচনের সীমানা নির্ধারণ জটিলতা আছে কিনা এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার সচিব হেলাল উদ্দিন আহমদ। কথা বলেন ইভিএম পদ্ধতির ব্যবহার নিয়ে। কোনো সীমানা নিয়ে জটিলতা থাকে সেটা হয়তো সেই উপজেলাটা হয়তো বাদ যাবে, কিন্তু বাকি উপজেলাগুলো আমরা করে ফেলতে পারবো। সদর উপজেলা পরিষদ যেগুলো আছে সেখানে ইভিএম ব্যবহার করা হতে পারে। এছাড়াও সাম্প্রতিক সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদনের জবাব দেন ইসি সচিব। টিআইবি কি বলল বা কোন প্রতিষ্ঠান কি বলল এগুলো আমাদের কাছে মানে অত গ্রহণীয় নয়। তবে স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যফ্রন্ট আসবে কিনা তা সময়ে বলে দেবে বলে জানান নির্বাচন কমিশন সচিব। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, এটা যার যার সক্ষমতা নিয়ে বা যার যার প্রতিনিধি নিয়ে কিন্তু নির্বাচন অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিন্তু আলাদা উদ্যোগ থাকবে না। সদ্য অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জ গ্রহণ করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে, সেই চ্যালেঞ্জ গ্রহণ করে উপজেলা নির্বাচনেও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেবে এমনটাই প্রত্যাশা করছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে আবু সাদপু, মাই টিভি। রাজধানী কলাবাগানে অধিকার কর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যার প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করা কথা জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান মনিরুল ইসলাম এ কথা জানান। তিনি জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, খুব দ্রুত বাকিদেরও গ্রেপ্তার করা হবে। বাংলাদেশে এখন কোনো আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য নেই বলেও জানান মনিরুল ইসলাম। বাংলাদেশ তাদের জন্য নিরাপদ জায়গা নয়, অর্থাৎ জঙ্গি তৎপরতা চালালে এই দেশে পার পাওয়া যাবে না। ফলে তারা কিছু কিছু সদস্য ইন্ডিয়াতেও গ্রেপ্তার হয়েছে, আপনারা অবগত আছেন। গোয়েন্দা সংস্থার সঙ্গে কর্মতৎপরতার কারণেই তারা এই পর্যায়ে বাংলাদেশে নিষ্ক্রিয় রয়েছে বলে আমরা মনে করছি। পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজের গতি বৃদ্ধির তাগিদ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান খান। বিকেলে আগারগাঁয়ের পরিসংখ্যান ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। তিনি বলেন, কাজের সময় একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে যাতে করে কাজের কোনো বিঘ্ন না ঘটে, আর ফুল বা ক্রেস্ট দিয়ে তাকে পরবর্তীতে সংবর্ধনা না দেওয়া হয় সে বিষয়ে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। I don't want to lose time. Time is essential. গতিটাই আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ। দয়া করে আপনারা আমি নিজেও, আপনারা একা নন, আমার কাছে আসলো আমি দেরি করবো না। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে 33 জন শ্রমিক নিয়ে মাটি বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনায় 19 জন নিখোঁজ রয়েছে। রাতে গজারিয়া উপজেলার কালীপুরা মেঘনা নদীর মোহনায় দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া শ্রমিকরা জানান, রাতে গজারিয়ার কালীপুরা মেঘনা নদীর মোহনায় আসলে চাঁদপুরগামী একটি তেলের ট্যাঙ্কারের ধাক্কায় কেবিনে ঘুমিয়ে থাকা 33 জন শ্রমিক নিয়ে ট্রলারটি ডুবে যায়। পরে 14 জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি 19 জন নিখোঁজ রয়েছেন। রাত্রেও তারা শনাক্ত করতে পারলো না ঠিক কোন জায়গাটা ওই দুর্ঘটনাটা ঘটছে। থেকে অভিযান চালাচ্ছি কোথায় দুর্ঘটনা ঘটছে। এবার থাকছে আমাদের কৃষি। যশোরের সীমান্তবর্তী উপজেলার সারসার বসতপুর গ্রামে এই প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ভিয়েতনামের ড্রাগন ফল চাষ। দেশীয় বাজারে চাহিদা থাকার কারণে শুরু হয়েছে এ ফলের বাণিজ্যিক চাষ। যশোর ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান সুমনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজিয়া সুলতানা স্মৃতির ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গ থেকে ড্রাগন ফলের চারা সংগ্রহ করে সারসার বসতপুর গ্রামের মিজানুর রহমান 2018 সালে 12 বিঘা জমিতে 6800টি চারা রোপণ করেন। এখন তার জমিতে মোট ড্রাগন ফলের গাছ রয়েছে প্রায় 8000। প্রতিটি গাছ থেকে 5 থেকে 6 কেজি ফল পাওয়া যায়। এবছর অল্প কিছু ফল আমি পেয়েছি। চৈত্র থেকে বৈশাখ মাসে এদের ফলন শুরু হয়। চৈত্র বৈশাখ থেকে কার্তিক অগ্রহায়ণ পর্যন্ত এদের ফলগুলো থাকে। তো সেই হিসাবে আমি আশাবাদী যে আগামী গরমের সিজনে ইনশাল্লাহ এর ফল দেওয়া শুরু হবে। বছরের মার্চ মাসে ড্রাগনের চারা রোপণ করতে হয়। 1 বিঘা জমিতে ড্রাগন চাষ করতে খরচ হয় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা।
এবং বিক্রি হবে 3 লাখ থেকে 3.5 লাখ টাকা। আমরা এই বাগানে কাজ করে পরিবার পরিজনের সুখে আছি। কাজ করে আমাদের সংসার ভালো চলে। প্রতিদিন 300 টাকা, কারো 400 টাকা দেয়, তা আমাদের এতে সংসার ভালোভাবে চলে। ড্রাগন ভিয়েতনামের একটি ফল। সারসার মাটি ও আবহাওয়া এ ফল চাষের জন্য বেশ উপযোগী। তাই চাষিদের উচ্চ মূল্যের ফল চাষের জন্য নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা বিভিন্ন শ্রেণীর ড্রাগন ফল চাষিদের কৃষি বিষয়ক পরামর্শ দিয়ে যাচ্ছি, যাতে তারা সঠিক এবং ভালোভাবে তাদের এই ড্রাগন ফল চাষ করতে পারে। সুস্বাদু আর ব্যতিক্রমী এই ফল চাষের মাধ্যমে এই এলাকার অন্যান্য কৃষকদের ভাগ্যের চাকা ঘুরবে, এমনটাই মনে করছেন এলাকাবাসী। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবিরের জানাজা সম্পন্ন হয়েছে। বেলা 11:30টায় শেষ শ্রদ্ধা জানাজাতে তার মরদেহ নিয়ে আসা হয় জাতীয় প্রেস ক্লাবে। 11:15টায় অনুষ্ঠিত হয় জানাজা। জানাজার আগে আমানুল্লাহ কবিরকে স্মরণ করে বক্তব্য রাখেন সাংবাদিক নেতারা। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমানুল্লাহ কবির। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ রাত 11:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি ফারজানা আলম, মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ।